হ্যালো এভরিওয়ান, আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইমেল ইন আইসিটি। আইসিটির একটা গুরুত্বপূর্ণ টপিক হলো ইমেল, যেটা থেকে প্রতিবারে কোশ্চেন আসে। তো পরবর্তী পরীক্ষাতেও ইমেল একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। তো আজকে আমরা ইমেল নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলা হচ্ছে ইমেল বা ইলেকট্রনিক মেল। তো আগে কি হতো, আগে ইউকে বা ব্রিটিশ ইংলিশে কোনো যে বার্তা পাঠানো এটাকে লেটার বলা হতো, কিন্তু ইউএস বা আমেরিকান ইংলিশে লেটারকে মেল বলা হতো। মানে কোনো বার্তা পাঠানো বা কোনো মেসেজ পাঠানো এটাকে লেটারের পরিবর্তে মেল বলা হতো। তো সেই মেলকেই এখন যেহেতু ডিজিটালি বা ইলেকট্রনিক্যালি ইউজ করা হচ্ছে, সেই জন্য মেলকে এখন ইলেকট্রনিক মেল বলা হয়, এবং ইলেকট্রনিক মেলকেই সংক্ষেপে বলা হচ্ছে ইমেল। ইমেলকে বলা হয় ইলেকট্রনিক মেল, বা ইলেকট্রনিক মেলের শর্ট নেমই হলো ইমেল। এর বলা হচ্ছে ইমেল ইজ দ্য এক্সচেঞ্জ অফ কম্পিউটার স্টোরড মেসেজেস বাই টেলিকমিউনিকেশান। টেলিকমিউনিকেশানের সহায়তায় কম্পিউটার স্টোর মেসেজগুলোকে আদান প্রদান করা হয় ইমেলের মাধ্যমে। ইমেল ইজ এ মেসেজ দ্যাট মে কন্টেন টেক্সট, ফাইলস, images or other attachments sent through a network to a specified individual or group of individuals. বিভিন্ন ব্যক্তি বা কোনো পার্টিকুলার একজন ব্যক্তিকে ইমেল মেসেজ পাঠানো যেতে পারে, এবং এখানে ইমেল মেসেজে বিভিন্ন টেক্সট, ফাইল, ইমেজেস বা অডিও, ভিডিও, আদার অ্যাটাচমেন্টও সেন্ড করা সম্ভব। এবার এইখানে খেয়াল রাখতে হবে, দ্য ফার্স্ট ইমেল ওয়াজ সেন্ড বাই রে টমলিনসন। 1971 সালে রে টমলিনসন সর্বপ্রথম ইমেল সেন্ড করেছিলেন, এবং সেই কারণে রে টমলিনসনকেই কিন্তু ইমেলের ইনভেন্টর হিসাবেই মান্য করা হয়। এবং টমলিনসন নিজেই নিজেকে ইমেল করেছিলেন, মানে ইমেল মেসেজ ঠিকভাবে যাচ্ছে কি না তার ইমেল প্রথম যখন ইমেল করেন তিনি নিজেই নিজেকে ইমেল করেছিলেন টেস্ট করার জন্য। এবং তিনি সামথিং লাইক এরকমই কিছু টাইপ করেছিলেন, যেটা এই যে QWERTYUIOP, এটা কম্পিউটার কিবোর্ডের প্রথম সারির কিবোর্ডে এইগুলো অ্যালফাবেটগুলো থাকে। তো তিনি নিজেই নিজেকে টেস্ট করেছিলেন ইমেল টেস্ট করার জন্য। তো এরপর রয়েছে ইমেল সার্ভার। ইমেল সার্ভার খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাদের ভালো করে বুঝতে হবে। তো এখানে বলছে এভরি ইমেল দ্যাট ইজ সেন্ড পাসেস through a series of mail servers along its way to its intended recipient. প্রত্যেকটা পার্টিকুলার রেসিপিয়েন্টে যখন আমরা মেল করি, সেই মেলটা কিন্তু নির্দিষ্ট একটা ইমেল সার্ভারই বই নিয়ে যায় বা সেন্ড করে। তারপরে বলছে টুডেস ইমেল সিস্টেম আর বেসড অন এ স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মডেল। এই স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মডেল জিনিসটা কি সেটা বলি। যেমন এই ছবির মাধ্যমে ভালো বোঝা যাবে, যেমন এই একজন সেন্ডার রয়েছে, রিসিপিয়েন্ট ইনি সেন্ডার, আরেকজন যেটা রয়েছে রিসিভার। তাহলে সেন্ডার যখন রিসিভারকে মেসেজ সেন্ড করে, এখানে কিন্তু মাঝখানে একজন সার্ভার থাকে, মাঝখানে একটা সার্ভার থাকে। হতে পারে যে রিসিভার হয়তো সেই সময় রিসিভারের ফোন অফ রয়েছে, বা ইন্টারনেট কানেকশান অফ রয়েছে, বা জিমেলে লগ ইন করা নেই, তাহলে কিন্তু সেন্ডার যে মেসেজটা পাঠিয়েছে, ইমেল করেছে, সেটা কিন্তু রিসিভারের কাছে আসবে না, সেটাই সার্ভারের এখানে জমা হবে। কিন্তু সেন্ডারের কাছে দেখাবে যে মেসেজটা সেন্ড হয়ে গেছে। তারপর যখনই রিসিভার সঠিক সময়ে ইন্টারনেট অন করবে বা লগ ইন করবে, তখন কিন্তু সেই সঠিক সময় বুঝে সেই সার্ভার কিন্তু রিসিভারকে মেসেজটা সেন্ড করে দেবে বা ফরওয়ার্ড করে দেবে। এই জন্য এখানে বলা রয়েছে যে টুডেস ইমেল সিস্টেম আর বেসড অন স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মডেল। মানে প্রথমে সার্ভার মেসেজটাকে স্টোর করে, দেন ওটাকে সময় মতন সঠিক সময় ফরওয়ার্ড করে দেয়। এবং ওই জন্য এখানে বলা রয়েছে যে ইমেল সার্ভার্স একসেপ্ট ফরওয়ার্ড, ডেলিভার অ্যান্ড স্টোর মেসেজেস। তার মানে এই যে আমার ছোটো দেখতে পাচ্ছি, সেন্ডার মেসেজটা সেন্ড করছে, ওখানে সার্ভার মেসেজটাকে স্টোর করে নিচ্ছে, একসেপ্ট করে নিচ্ছে, দেন সঠিক সময় ওটা ডেলিভার করছে বা ফরওয়ার্ড করছে। তারপর এখানে মেল সার্ভার দুটো ভাগ রয়েছে, একটা হলো আউটগোয়িং মেল সার্ভার, একটা হচ্ছে ইনকামিং মেল সার্ভার। আউটগোয়িং মেল সার্ভারকে SMTP নামে বেশি পরিচিত, এখানে SMTP বলা হয়, যেমন সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। আর ইনকামিং মেল সার্ভারকে দুটো ভাগেও ভাগ করা হয়েছে, যেমন পপ এবং IMAP। পপটা বেশি প্রচলিত, পোস্ট অফিস প্রোটোকল। ইনকামিং মেল সার্ভার হিসাবে আমরা পপটাকেই বেশি জানি।
এখন রিসেন্টলি আইম্যাপও ব্যবহার করা হয়। তো আইম্যাপটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যখন আইম্যাপের পুরো নাম হলো ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। তো আইম্যাপ কখন ব্যবহার করা হয়, যখন আমরা একটাই জিমেল অ্যাকাউন্টকে যখন বিভিন্ন ডিভাইসে ব্যবহার করছি, যখন কখনো ল্যাপটপে খুলছি, কখনো মোবাইলে খুলছি বা অন্য কোনো মোবাইলে খুলছি, একটাই জিমেল অ্যাকাউন্টকে নিয়ে যখন আমরা বিভিন্ন ডিভাইসে অ্যাক্সেস করি, বিভিন্ন ডিভাইসে জিমেল খুলি, তখন ওই সার্ভারটা কিন্তু আইম্যাপ, যেটা ওই জিনিসটাকে কন্ট্রোল করে। তো এবার ইনকামিং মেল সার্ভার আর আউটগোয়িং মেল সার্ভারটাই ফটোর মাধ্যমে আমরা দেখে নেব। যেমন এই একজন রেসিপিয়েন্ট যে একজন সেন্ডার, আর এই একজন রেসিপিয়েন্ট যে একজন রিসিভার। তো এই সেন্ডার যখন রিসিভারকে মেসেজটা সেন্ড করছে, তখন রিসিভারের জন্য কিন্তু সেটা হচ্ছে ইনকামিং সার্ভার, আর যখন সেন্ডার মেসেজ সেন্ড করছে তখন সেন্ডারের কাছে সেটা হচ্ছে আউটগোয়িং সার্ভার। যেমন আমরা সচরাচর মোবাইলের ক্ষেত্রে যেটা করি, আমি যখন কাউকে কল করি সেটা হয়ে যায় আমার ক্ষেত্রে আউটগোয়িং কল, তার ক্ষেত্রে হয় ইনকামিং কল। আবার অন্য কেউ যখন আমাকে কল করে সেটা আমার ক্ষেত্রে হয় ইনকামিং কল এবং তার ক্ষেত্রে হয় আউটগোয়িং কল। তো এখানেও ঠিক সেম, ইমেলের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু সেম, ইনকামিং মেল সার্ভার আউটগোয়িং মেল সার্ভার ব্যাপারটা সেম। তাহলে সেন্ডার যখন রিসিভারকে মেল পাঠাচ্ছে তখন সেন্ডারের জন্য সেটা হচ্ছে আউটগোয়িং সার্ভার, আর আউটগোয়িং সার্ভারটাকে কে কন্ট্রোল করে না এসএমটিপি বা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। আর রিসিভার যখন মেলটা গ্রহণ করছে বা পাচ্ছে সেটা হচ্ছে ইনকামিং মেল সার্ভার। সেই ইনকামিং মেল সার্ভারকে বলা হয় পপ বা পোস্ট অফিস প্রোটোকল বা আইম্যাপ, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। আশা করি ইমেল সার্ভারটা বোঝা গেল। এবার আসছে পার্টস অফ ইমেল। ইমেলের এই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রতিবারেই কোশ্চেন আসে। এবারে এই টপিক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। এই সিসি আর বিসি খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে বলছে রেসিপিয়েন্ট। রেসিপিয়েন্টটা কী জিনিস? এই রেসিপিয়েন্ট হলো যে টুতে আমরা যাকে রাখছি, এই টুতে আমি যাকে মেসেজটা পাঠাবো টুতে থাকবে সেই রেসিপিয়েন্ট। তারপর রয়েছে সিসি, কার্বন কপি, আর বিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় একটা। তারপর আসছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে মানে বিষয়বস্তু, সাবজেক্ট মানে বুঝতে পারছি বিষয়, তো সাবজেক্ট মানে বিষয়বস্তু। আমি যে মেলটা করছি কোন উদ্দেশ্যে মেলটা করছি, না উদ্দেশ্য বলা যেতে পারে, বা সে মেল করার বিষয়বস্তুটা কী। যেমন দেখা যেতে পারে যে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে ধরো কোথাও কোনো টিচিং, কোনো স্কুল বা কলেজে টিচিং পোস্ট, সেই টিচিং পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করি, তো আমরা মেল পাঠাতে হয়। তো সেই মেল পাঠানোর সময় সাবজেক্টে কী লিখবো না অ্যাপ্লিকেশান ফর টিচিং পোস্ট, এটা আমরা বিষয়বস্তু, আমার মেল করার বিষয়বস্তু হলো অ্যাপ্লিকেশান ফর টিচিং পোস্ট, তো এখানে লিখে দিলাম অ্যাপ্লিকেশান ফর টিচিং পোস্ট। এবার তারপরে আসছে কি বডি। বডিতে কী লিখবো না আমি যে স্কুলে অ্যাপ্লাই করছি সেই স্কুলের ঠিকানা, স্কুলের নাম, যাবতীয় বডিতে বা যেভাবে যে ফর্ম্যাটে আমরা অ্যাপ্লাই করি, লেটার লিখি, যাবতীয় জিনিসগুলো এখানে মেলে লিখে দিলাম, বডিতে থাকছে সেই জিনিসগুলো। তারপরে অ্যাটাচমেন্ট। এবার কী করতে হয় না আমার সিভি পাঠাতে হয় বা বায়োডাটা পাঠাতে হয়, তো আমি এইখানে ক্লিক করে কিন্তু আমার সিভি বা বায়োডাটাকে আমি অ্যাটাচ করে দিতে পারবো। বা কোনো কোনো ক্ষেত্রে বা অন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশান কোথাও করতে গেলে ইনস্টিটিউশানে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে আমার বিভিন্ন ডকুমেন্ট, আমার সার্টিফিকেট, বিভিন্ন মার্কশিট, এইসবেরও ডকুমেন্ট ফাইল পাঠাতে হয়, বিভিন্ন ফাইল পাঠাতে হয়, ডকুমেন্টগুলো পাঠাতে হয়, তো সেইগুলো আমরা অ্যাটাচমেন্টে অ্যাটাচ করে দিতে পারবো। তাহলে মেলের সাথে ওই ডকুমেন্টগুলোও চলে যাবে। তো সাবজেক্ট, বডি, অ্যাটাচমেন্ট এটা বোঝা গেল। তো এবার আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সেটা হচ্ছে সিসি আর বিসিসি। সিসি বলতে আমরা কী বুঝি? সিসি কথার অর্থ হলো কার্বন কপি। মানে আমি রেসিপিয়েন্টে একজনকে রেখেছি, যেমন আমি একটা উদাহরণ সমেত দেওয়া যেতে পারে যে আমি কোনো একটা কোম্পানির, আমি একজন এমপ্লয়ি, আর আমি কোনো একটা কোম্পানির ম্যানেজারকে আমি রেসিপিয়েন্ট হিসাবে রেখেছি টুতে, এবং সিসিতে আমার বসকে রেখে দিয়েছি, সিসিতে আমার বস রয়েছে। তাহলে আমি ওই ম্যানেজারের সাথে যা যা কথোপকথন আমার হবে, যা যা কনভারসেশন আমার হবে, তার পুরো এক কপি করে কিন্তু বসের ফোনেও যাবে। মানে বস কিন্তু ডাইরেক্ট কনভারসেশনের মধ্যে নেই, বসের সাথে কোনো কনভারসেশন হচ্ছে না, কথা হচ্ছে না, আমি ম্যানেজারের সাথে কথা বলছি বা ম্যানেজার আমার সাথে কথা বলছি, কিন্তু ম্যানেজার আর আমার কথোপকথনগুলো সম্পূর্ণ বসের ইমেল অ্যাড্রেসেও চলে যাবে। তো বসকে আলাদা করে প্রুফ দেওয়ার দরকার নেই, বস নিজেই নিজের ফোনে খুলে ইমেল অ্যাড্রেস দেখে নিচ্ছে যে আমার আর ম্যানেজারের সাথে কী কথোপকথন হচ্ছে। তার মানে কার্বন কপি হলো কি না আমি যে ইমেলের মাধ্যমে যে মেসেজ আদান প্রদান করছি তার একটা প্রুফ দেওয়া, একটা কার্বন কপি পাঠিয়ে দেওয়া। তো আমি সিসিতে যাকেই রাখবো তার ইমেল অ্যাড্রেসে কিন্তু এটা আমার
অন্য রেসিপিয়েন্টের সঙ্গে যা কথোপকথন হবে তার একটা প্রুফ চলে যাচ্ছে কার্বন কপি। তো এটা গেল সিসি বা কার্বন কপি। এবার আরও একটু জটিল এবং আরও একটু কনফিউশন যে বিষয়টা, সেটা হলো ব্লাইন্ড কার্বন কপি বা বিসিসি। তো বিসিসি আমরা নামটা দেখে বুঝতে পারছি যে কার্বন কপি, ব্লাইন্ড কার্বন কপি। তো কার্বন কপি তো মিলে গেল, তার মানে সিসি আর বিসিসির ফিচার্সটা তো একই হচ্ছে। যে বিসিসি মানে কি না, ব্লাইন্ড কার্বন কপি। মানে সিসি যে কাজটা করে বিসিসি কিন্তু ঠিক সেই কাজটাই করে, সেটাও কিন্তু সমস্ত কিছু কনভারসেশনে যুক্ত না হওয়ার সত্ত্বেও কিন্তু বাদবাকি জিনিস সমস্ত কন্টেন্ট কিন্তু দেখতে পাবে যে কী কনভারসেশন হচ্ছে না হচ্ছে, সমস্ত মেসেজই যাবে। কিন্তু এখানে যেহেতু ব্লাইন্ড কার্বন কপি, সেহেতু এখানে একটা এক্সট্রা ফিচার্স রয়েছে, যেটা হলো না ব্লাইন্ড কার্বন কপি। যেমন বিসিসিতে আমি যদি আমার বসকে বিসিসিতে রাখি, তাহলে কি হবে, বস কিন্তু আমাদের সমস্ত কন্টেন্ট বা সমস্ত কথা দেখতে পাবে, কিন্তু বসকে কেউ দেখতে পাবে না। মানে সিসির সাথে বিসিসির তফাৎটা এখানেই, যখন আমি কোনো মেসেজ করছি বা কনভারসেশন করছি, যদি আমি কোনো প্রুফ কাউকে পাঠাচ্ছি সিসিতে, কিন্তু আমি সেই প্রুফ পাঠানোর বিষয়টা আমি হিডেন রাখতে চাইছি বা কনভারসেশনকে আরও প্রাইভেট করতে চাইছি, তো আরও হিডেন বা প্রাইভেসির জন্য আমি বিসিসি ইউজ করব। বিসিসি মানে কথা অর্থ হলো যে আমি যে কথোপকথন করছি অন্য একটা রেসিপিয়েন্টের সাথে, সমস্ত প্রমাণ কিন্তু বিসিসির কাছে চলে যাবে, কিন্তু বিসিসিতে যে বস রয়েছে সেটা কিন্তু কেউ জানতে পারবে না। এই যে ম্যানেজারের সাথে আমি কথা বলছি, ম্যানেজার কিন্তু জানতে পারবে না যে বিসিসিতে বসও রয়েছে, বসও আমাদের কনভারসেশনগুলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু ম্যানেজার জানতে পারবে না। তো বিসিসির এটাই বিশেষত্ব যে ওখানেও কার্বন কপি একটা এক্সট্রা কপি করে যাচ্ছে, কিন্তু ওখানে যে কেউ রয়েছে সেইটা কিন্তু কেউ জানতে পারবে না, সেটা কিন্তু হিডেন হয়ে থাকবে, সিক্রেট হয়ে থাকবে। তো আশা করি সিসি এবং বিসিসি জিনিসটা ক্লিয়ার হলো। তো এবার আমাদের একটা কোশ্চেন মাথায় উদ্ভব হতে পারে যে বিসিসিকে তো হিডেন থাকে, বিসিসিকে কেউ দেখতে পায় না, কিন্তু বিসিসি সবাইকে দেখতে পায়, সমস্ত কিছু দেখতে পায়। তাহলে বিসিসিকে কি সেন্ডার স্বয়ং দেখতে পাবে? সেন্ডার কি নিজে বিসিসিকে দেখতে পায়? তো এবার এটাও কথা হতে পারে যে সেন্ডার বিসিসিকে দেখতে চাইবেই বা কেন? সেন্ডার তো নিজেই বিসিসিকে সেখানে পুট করেছে। তো এবার এমনও হতে পারে যে হয়তো 6 মাস আগে কোনো মেসেজ করা হয়েছে, 6 মাস পরে সেই মেসেজটার বিসিসিতে কেউ রয়েছে কি না সে যাচাই করতে চাইছে। তার মানে কোনো ক্ষেত্রে বা কোনো প্রয়োজনে যদি সেন্ডার প্রয়োজন মনে করে, তো সে কিন্তু বিসিসিকে দেখতে পেতে পারে। এবং আরও একটা প্রশ্ন হলো যে বিসিসিতে যদি একজন পার্টিসিপেন্ট বা একজন রেসিপিয়েন্ট থাকে, তাহলে তাকে তো কেউ দেখতে পাবে না, কিন্তু বিসিসিতে যদি একাধিক রেসিপিয়েন্ট থাকে, তাহলে কি তারা পরস্পরকে দেখতে পাবে? এটাও একটা প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নের অ্যান্সারগুলো এইখানে রয়েছে, যেটা এখানে ভালোভাবে বলা রয়েছে। বিসিসি সম্পর্কিত এই 3টে সেন্টেন্স খুব ভালো করে আমাদের জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই 3টে সেন্টেন্স জানতে পারলেই পুরো বিসিসি কনসেপ্টটাই ক্লিয়ার হবে। যেমন এখানে বলছে সামওয়ান অন দ্য বিসিসি লিস্ট ক্যান সি এভরিথিং এলস ইনক্লুডিং দ্য সিসি লিস্ট অ্যান্ড দ্য কন্টেন্টস অফ দ্য ইমেল। তার মানে বিসিসি লিস্টে যে থাকবে সে কিন্তু সিসি লিস্ট দেখতে পাবে, এবং একটা ইমেলের যাবতীয় কন্টেন্ট, যাবতীয় বিষয়বস্তু সে দেখতে পাবে, মানে সব কিছুই সে দেখতে পাবে। তারপরে বলছে হাউএভার দ্য বিসিসি লিস্ট ইজ হিডেন, নো ওয়ান ক্যান সি দিস লিস্ট এক্সেপ্ট দ্য সেন্ডার। তাহলে এখানে আমরা উত্তরটা পেলাম যে বিসিসি লিস্টে যে থাকছে সে তো হিডেন হয়ে থাকছে, তাকে কেউ দেখতে পাবে না। নো ওয়ান ক্যান সি দিস লিস্ট, কেউ তাকে দেখতে পাবে না এক্সেপ্ট সেন্ডার। সেন্ডার ব্যতীত কিন্তু তাকে কেউ দেখতে পাবে না, কিন্তু সেন্ডার অবশ্যই দেখতে পাবে। সেন্ডার কিন্তু বিসিসি লিস্টকে অবশ্যই দেখতে পাবে, বিসিসিতে যারা যারা থাকবে সবাইকে সেন্ডার, একমাত্র সেন্ডারই দেখতে পাবে। তারপরে বলছে ইফ এ পারসন ইজ অন দ্য বিসিসি লিস্ট দে উইল সি অনলি দেয়ার ওন ইমেল অন দ্য বিসিসি লিস্ট। তাহলে এখানেও আমরা আরেকটা উত্তর পেয়ে গেলাম যে বিসিসি লিস্টে যদি একাধিক ব্যক্তি থাকে, তাহলে কিন্তু সে শুধুমাত্র তার নিজের ইমেল অ্যাড্রেসটাকেই দেখতে পাবে, সে শুধু নিজেকেই দেখতে পাবে। সে ভাববে যে আমি একা এখানে বিসিসিতে রয়েছি, আর কেউ বিসিসি নেই। অপরজনও সেমটাই ভাববে। তার মানে বিসিসিতে যেই থাকবে, যারাই থাকবে, তারা কিন্তু নিজেদের ব্যতীত অন্য কাউকে দেখতে পাবে না, কারণ বিসিসির স্লটটাই হিডেন। তো প্রত্যেকের সে অধিকার রয়েছে সে হিডেন হয়ে থাকার, তো অপরকে দেখা সম্ভব নয় সেন্ডার ছাড়া। তো এই উদাহরণটার মাধ্যমে
আমরা কিন্তু পুরো সিসি বিসিসি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে। তো এবার এখানে মনে করা হলো যে আমি মেল করছি এবং আমি ফর্মে আছি, এখানে আমি রয়েছি, এবং টুতে আমি একজন রেসিপিয়েন্টকে রাখছি যে হচ্ছে ম্যানেজার, যার সাথে আমার কথোপকথন হবে, এবং আমি এই কথোপকথনের একটা কার্বন কপি সিসিতে দিয়ে পাঠাচ্ছি, যেটা একটা আনাদার এমপ্লয়ি। আমি একজন এমপ্লয়ি এবং আমি অন্য একটা কোম্পানির একটা আনাদার এমপ্লয়িকে সিসিতে রেখেছি, এবং আরও একজন কোনো ব্যক্তি থার্ড পার্সন সিসিতে রয়েছে, যাদেরকে আমি কার্বন কপি পাঠাচ্ছি, আমার ম্যানেজারের সাথে কথোপকথনের একটা কপি পাঠাচ্ছি। এবং বিসিসিতে আমি দুজনকে রেখেছি, বস 1 বস 2। এটা হতে পারে, এটা আমার বস 1 আমার কোম্পানির বস, এবং বস 2 অন্য একটা কোম্পানির বস। বস 1 বস 2 দুজন ব্যক্তি বিসিসি লিস্টে রয়েছে। তাহলে টুর কাজটা কি হবে? টু কাকে কাকে দেখতে পাবে? টু আমাকে দেখতে পাবে, আমার সাথে কনভারসেশন করতে পারবে, আমি সেন্ডার, এবং টু সিসিকেও দেখতে পাবে, কিন্তু সে বিসিসিকে দেখতে পাবে না। তো এই গেল টুর কাজ। এবার সিসির কাজটা কি না, সিসির যে ফিচারগুলো হচ্ছে, সিসি কি করবে, সিসি টুকে দেখতে পাবে, কে টুতে রয়েছে, কে রেসিপিয়েন্ট, এবং আমি সেন্ডার, সিসি আমাকেও দেখতে পাবে, এবং কি কথোপকথন হচ্ছে, কি অ্যাটাচমেন্ট পাঠানো হচ্ছে, যাবতীয় কনভারসেশন কিন্তু সিসি দেখতে পাবে, এবং আমরাও সিসিকে দেখতে পাবো। সিসির মধ্যে যে আনাদার এমপ্লয়ি রয়েছে, থার্ড পার্সন রয়েছে, সিসিকে আমরাও দেখতে পাবো, সিসি আমাদেরও দেখতে পাবে, সিসি যাবতীয় জিনিস দেখতে পাবে, আমরাও সিসির যাবতীয় জিনিস দেখতে পাবো। তো এইটা সিসি মানে কার্বন কপি, কিন্তু সিসি ভিজিবল, হিডেন নয়। তো এবার আসছে বিসিসি যে জায়গাটা, এই যে বিসিসি স্লট, এই বিসিসি স্লটটাই টোটালি সিক্রেট থাকে, হিডেন থাকে, প্রাইভেট থাকে। তো তাহলে বস 1 যদি বিসিসি থাকে, তাহলে বস 1কে বা বস 2কে কিন্তু সিসি দেখতে পাবে না, টুও দেখতে পাবে না। কিন্তু আমি বা আমি সেন্ডার, আমি যেহেতু নিজেই বিসিসিতে ওনাদের পুট করেছি, তো আমি একমাত্র বস 1 বস 2কে দেখতে পাবো। তো বিসিসি সমস্ত কিছু কনভারসেশন, সমস্ত ইমেলের কন্টেন্ট দেখতে পাবে, সবাইকে দেখতে পাবে, টুকে দেখতে পাবে, সিসিকে দেখতে পারবে, আমাকেও দেখতে পাবে। কিন্তু বস 1 কিন্তু বস 2কে দেখতে পাবে না, আর বস 2 কিন্তু বস 1কে দেখতে পাবে না। কিন্তু বিসিসি লিস্টে যে রয়েছে এক্সট্রাভাবে, তাকে কিন্তু বিসিসির অন্য রেসিপিয়েন্ট দেখতে পাবে না। এখানে ব্যাপারটা কি হলো, যে বস 1 যে বিসিসি লিস্টে রয়েছে, এই যে বস 1 বিসিসি লিস্টে রয়েছে, তার মানে তার কাছেও একটা পাওয়ার রয়েছে নিজেকে হিডেন রাখার। সে যেহেতু বিসিসি স্লটে রয়েছে, তো বস 1-এরও একটা ক্ষমতা রয়েছে তাকে সিক্রেট রাখার, তাকে প্রাইভেট রাখার, হিডেন রাখার। এবং ঠিক অনুরূপভাবে বস 2-এরও সেই ক্ষমতা রয়েছে, যেহেতু সে বিসিসি স্লটে রয়েছে, তারও ক্ষমতা রয়েছে নিজেকে হিডেন রাখার। তো এও হিডেন। তো বস 1-এরও বস 2কে দেখার ক্ষমতা নেই, আর বস 2-এরও বস 1কে দেখার ক্ষমতা নেই। তাহলে এটাই মেনলি বিসিসির ব্যাপারে এলো, যে বিসিসিকে কিন্তু কেউ দেখতে পাবে না। এমনকি ওই বিসিসি স্লটটা এমনভাবে হিডেন করা যে বিসিসিতে যদি দুটো পার্টিসিপেন্ট থাকে, একে অপরকেও দেখতে পাবে না, কারণ প্রত্যেকেই নিজস্ব হিডেনের ক্ষমতা নিয়ে বিসিসি লিস্টে রয়েছে। সেন্ডার ব্যতীত বিসিসিকে কেউ দেখতে পাবে না। তো আশা করি সিসি এবং বিসিসির সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইমেলের একটা পার্ট, যেটা কিছুটা কনফিউশন, কিছুটা জটিল, তো আশা করছি এবার অনেকের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এখানে টু ফর্ম সিসি বিসিসি যাবতীয় ডিটেলস এখানে দেওয়া রয়েছে, যেটা আমি সহজ ভাষায় যেটা আলোচনা করলাম সেগুলোই লেখা আছে, খুবই সহজ ভাষায় লেখা আছে, যেটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এবারে যে বিষয়টা আসছে সেটা হলো ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস বেসিক্যালি 3টে অংশ নিয়ে গঠিত, যেটা হলো ইউজার নেম, অ্যাট সাইন আর ডোমেন নেম। যেমন এই যে অ্যাট দ্য ডেট বা অ্যাট সাইনের বাম দিকে যেটা থাকছে সেটা হচ্ছে ইউজার নেম, যেটা আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম। আর তারপরে অ্যাট সাইনের ডান দিকে যেটা থাকছে সেটা হচ্ছে ডোমেন নেম। বা আমরা যেমন আমাদের ইমেলের যে ক্লায়েন্ট থাকে, যেটা জিমেল, তো সেইখানে কি হয়, আমরা করি gmail.com। তো gmail.comটা আমাদের হয় ডোমেন নেম, বা অ্যাট সাইন বা অ্যাট দ্য ডেট বাম দিকে যেটা থাকে সেটা থাকে ইউজার নেম। তাহলে ইউজার নেম প্লাস অ্যাট সাইন প্লাস ডোমেন নেম, এই 3টে অংশ মিলিত হয়ে যায় ইমেল অ্যাড্রেস। এটা আশা করি বোঝা গেল। তারপর আসছে স্প্যাম। ইমেলের মধ্যে স্প্যামও খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো স্প্যাম জিনিসটা কি সেটা বলি। স্প্যাম এখানে লেখা আছে
irrelevant or unsolicited message sent over the internet, typically to a large number of users for the purposes of advertising, phishing, spreading malware etc. তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এইখানে কিন্তু স্প্যাম জমা হয় এবং 30 দিন অন্তর অন্তর কিন্তু স্প্যাম অটোমেটিক ডিলিটও হয়ে যায়। স্প্যাম বেসিক্যালি এক ধরনের আনওয়ান্টেড মেসেজ, মানে অপ্রয়োজনীয় অযাচিত এক ধরনের মেসেজ, আননেসেসারি মেসেজ, যেটা আমাদের ফোনে ইমেলের মাধ্যমে চলে আসে। যেটা সাধারণত কি হয়, যেটা বিভিন্ন কোনো ফ্রড মেসেজ হতে পারে বা বিভিন্ন বিজ্ঞাপনের জন্য বা বিভিন্ন বিজনেসের কাজে এই মেসেজগুলো পাঠানো হয়। তো এখানে কি থাকে, এটা যে কোম্পানি এই মেসেজগুলো পাঠায় বা স্প্যাম পাঠায়, কি হয়, তাদের কাছে নির্দিষ্ট একটা কিন্তু মেশিন থাকে। সেই মেশিনে এরা কি করে, একসঙ্গে প্রচুর সংখ্যক রেসিপিয়েন্টকে একই সাথে একটা নির্দিষ্ট সময়ে একই সাথে অ্যাট দ্য সেম টাইম প্রচুর সংখ্যক রেসিপিয়েন্টকে এরা পাঠিয়ে দেয়। হয়তো পাঠিয়ে দিল 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ একই সাথে এতগুলো ইমেল অ্যাড্রেসকে পুট করে এরা পাঠিয়ে দিল। একটা মেশিনের মাধ্যমে এই কাজটা হয়ে থাকে। তারপরে আমাদের যে গুগল রয়েছে, আমাদের যে জিমেল বা গুগল রয়েছে, সে কি করে, সে কিন্তু বুঝতে পারে, সে তার বিভিন্ন প্রোগ্রামিং এভাবে তৈরি করা আছে যে গুগল বুঝে যায় যে এটা একটা মেশিনের মাধ্যমে একসঙ্গে প্রচুর সংখ্যক রিসিপিয়েন্টকে পাঠানো হয়েছে, এটা একটা ইররিলেভেন্ট মেসেজ বা বা এটা একটা স্প্যাম, অপ্রয়োজনীয় মেসেজ। যেহেতু এটা একটা মেশিনের মাধ্যমে পাঠানো হচ্ছে, কোনো পার্টিকুলার ব্যক্তি পাঠাচ্ছে না বা কোনোটা একজন রেসিপিয়েন্ট পাঠাচ্ছে না, এটা একটা মেশিনের মাধ্যমে একই মেসেজ সবার কাছে একই সাথে যাচ্ছে। সেই জন্য গুগল এটাকে ডিটেক্ট করে নিয়ে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ইনবক্সে না পাঠিয়ে সঙ্গে সঙ্গে স্প্যামে পাঠিয়ে দেয় এবং স্প্যামে 30 দিন অন্তর অন্তর ওটা ডিলিট হয়ে যায়। তো এটাই বেসিক্যালি স্প্যাম, বিভিন্ন ফ্রড মেসেজ বা বিভিন্ন আননেসেসারি মেসেজগুলো যেগুলো হয় আর কি স্প্যাম। তো এখানে কি হয়, বিভিন্ন কোম্পানি কি করে, তাদের বিজনেসের জন্য বা কোনো বিজ্ঞাপনের জন্য স্প্যাম পাঠায়। হয়তো দেখা গেল তারা তাদের বিজ্ঞাপনে যদি এক এক করে পাঠাতে থাকে তাহলে সেটা প্রচুর সময় সাপেক্ষ। তো তাই জন্য তারা কি করে, একই সময়ে একসঙ্গে 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ মানুষকে পাঠিয়ে দিল। এমন তো হতে পারে যে ওই 1 লক্ষ মানুষের মধ্যে 10 জনও এমন অসচেতন মানুষ বা বোকা মানুষ রয়েছে যারা ওদের ওই ফাঁদে পা দিয়ে ফেলবে, তো নিজেরই ক্ষতি করে বসবে। বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় মেসেজ আমরা জানি আমাদের ফোনে ঢোকে যে আপনি এত লাখ টাকা জিতে গেছেন, আপনি এত পুরস্কার জিতে গেছেন, বা আপনি হোম লোন নিন, এই করুন সেই করুন, আপনি কন্ট্যাক্ট করুন। তো এরকম অপ্রয়োজনীয় অনেক মেসেজ আসে। তো এখানে বিভিন্ন ফ্রড মেসেজও থাকে, অনেক ক্ষতিও হয়ে যায়। তো এগুলো বেসিক্যালি স্প্যাম হচ্ছে। এবং এই জিনিসগুলো কি হয়, একটা পার্টিকুলার মেশিনের মাধ্যমে পাঠানো হয়। এগুলোই হচ্ছে স্প্যাম মেসেজ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তারপরে এই টপিকগুলো থেকে কিছু কোশ্চেন যেটা অলরেডি পরীক্ষায় এসেছে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন এখানে রয়েছে 20 জুন 2020 জুনের কোশ্চেন, যে কোশ্চেনটা বলছে যে অ্যান আনসলিসিটেড ইমেল মেসেজ সেন্ড টু মেনি রেসিপিয়েন্ট অ্যাট ওয়ান্স, মানে একই টাইমে বিভিন্ন মানে অনেক রেসিপিয়েন্টের কাছে পাঠানো হচ্ছে অযাচিত মেসেজ, ইমেল মেসেজ। তো আমরা এটা নিয়ে এক্ষুনি আলোচনা করলাম যে অ্যান্সার এটা অবশ্যই স্প্যাম হবে, যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম। তারপরে বলছে ইন দ্য কনটেক্সট অফ আইটি বা আইসিটি। তো আইটি আইসিটি সেম জিনিস, আইটি মানে হচ্ছে ইনফরমেশান টেকনোলজি এবং আইসিটি মানে ইনফরমেশান কমিউনিকেশন টেকনোলজি। এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট স্প্যামিং ইজ ট্রু। এই 4টে সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা সঠিক সেন্টেন্স স্প্যামের ক্ষেত্রে। তো প্রথম সেন্টেন্সে বলছে স্প্যামিং ইজ পোস্টিং অর ইমেলিং আনসলিসিটেড অ্যাডভার্টাইজিং মেসেজ টু এ ওয়াইড অডিয়েন্স। মানে স্প্যামিং হলো এক ধরনের ইমেল পোস্ট যা কোনো বিজ্ঞাপন বা অযাচিত মেসেজ, যেটা একই সাথে অনেক ওয়াইড লেভেলে অডিয়েন্স, মানে একই সাথে প্রচুর মাত্রায় অডিয়েন্সকে পাঠানো হয়। তো আমরা এটা তো দেখেই বুঝতে পারছি, কারণ একটু আগে এটা নিয়ে আলোচনা করলাম, তো এটা সঠিক অ্যান্সার হবে। তবুও বাদবাকি যদি দেখি যে এই যে চ্যাট কনভারসেশান, না, আমরা স্প্যামের সাথে তো কনভারসেশান করি না, তো এটা চ্যাট কনভারসেশান তো হবে না। তারপরে যে গ্রাফিক ডেসক্রিপশান কিন্তু থাকে না সাধারণত, বা সামথিং অফেন্সিভ থাকে না, সেটা নর্মাল মেসেজের মতোই হয়, তো এটাও হবে না। তারপরে বলছে ট্রাস্ট ওর দি এন্টিটি, না এখানে তো বিশ্বাসের কোনো, ওখানে এমনই কথা থাকে বা কিছু, ওটা ট্রাস্ট ওর দি থাকে না। তো যাই হোক, অ্যান্সার হলো প্রথম 1 নম্বর অপশান। তারপরে আসছে এসএমটিপি, যেটা 19 জুনে এসেছে কোশ্চেনটা।
এসএমটিপির পুরো নাম কী? তো এটা তো আমরা জানি, যেটা ইমেল সার্ভারে আমরা আলোচনা করলাম, যে 3 নম্বর অপশান সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এটাই হবে অ্যান্সার। তারপরে আসছে 2019 জুনে এই কোশ্চেনটা এসেছে। তারপরে বলছে হোয়াইল সেন্ডিং অ্যান ইমেল টু ডিফারেন্সিয়েট অ্যামং টু সিসি অ্যান্ড বিসিসি ফিল্ড হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ টু। টু সিসি বিসিসির যে আলাদা আলাদা ডেফিনেশান রয়েছে বা এদের মধ্যে যে পার্থক্য রয়েছে, সেই বিচারে কোন সেন্টেন্সটা সঠিক সেন্টেন্স বা সঠিক স্টেটমেন্ট। তো এখানে প্রথমে বলছে রিসিপিয়েন্ট ইন দ্য টু ফিল্ড ক্যান সি দ্য ইমেল অ্যাড্রেস দ্যাট আর ইন দ্য বিসিসি অ্যান্ড সিসি ফিল্ড। যেখানে বলা হচ্ছে যে টু ফিল্ডে যে রেসিপিয়েন্ট থাকবে সে বিসিসি লিস্টে থাকা ইমেল অ্যাড্রেসকেও দেখতে পাবে, আবার সিসি ফিল্ডে থাকা ইমেল অ্যাড্রেসকেও দেখতে পাবে। না, টু ফিল্ডে যে থাকে সে সিসি লিস্টকে দেখতে অবশ্যই পায়, কিন্তু বিসিসি লিস্টকে দেখতে পায় না, তাহলে এটা হবে না অ্যান্সার। তারপরে বলছে রিসিপিয়েন্ট ইন দ্য সিসি ফিল্ড ক্যান সি দ্য ইমেল অ্যাড্রেসেস দ্যাট আর ইন দ্য টু অ্যান্ড বিসিসি ফিল্ড। তার মানে সিসি ফিল্ডে যে ইমেল অ্যাড্রেস থাকে বা যে রেসিপিয়েন্ট থাকে সে কিন্তু টুর ইমেল অ্যাড্রেসও দেখতে পায়, বিসিসির ইমেল অ্যাড্রেসও দেখতে পায়। না, সিসিতে যে থাকে সে টুর ইমেল অ্যাড্রেস অবশ্যই দেখতে পায়, কিন্তু বিসিসির ইমেল অ্যাড্রেস কিন্তু দেখতে পায় না, তাহলে এটাও ভুল হবে। তারপরে বলছে রেসিপিয়েন্ট ইন দ্য বিসিসি ফিল্ড ক্যান সি দ্য ইমেল অ্যাড্রেস দ্যাট আর ইন দ্য টু অ্যান্ড সিসি ফিল্ড। এখানে বলা হচ্ছে বিসিসি লিস্টে যে রেসিপিয়েন্ট থাকে সে টুতে থাকা ইমেল অ্যাড্রেসও দেখতে পায় এবং সিসিতে থাকা ইমেল অ্যাড্রেসও দেখতে পায়। এটা সঠিক হবে, কারণ বিসিসি সত্যি টুতে থাকা দেখতে পায়, সিসিতেও দেখতে পায়, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। 3 নম্বর অপশান হবে সঠিক অ্যান্সার। তো 3 নম্বর যদি সঠিক হয়, 4 নম্বর তো অবশ্যই ভুল হবে, তবুও পড়ে নিই একবার। অনলি দ্য রেসিপিয়েন্ট ইন দ্য সিসি ফিল্ড ক্যান সি দ্য আদার ইমেল অ্যাড্রেস ইন বিসিসি ফিল্ড। না, সিসি তো বিসিসিকে দেখতে পায় না, বিসিসি হিডেন থাকে, তো এটা ভুল হবে। তারপরে বলছে, যেটা 19 জুনে এসেছে কোশ্চেনটা, তারপরে বলছে হোয়াই উড বিসিসি বি ইউজড ইন অ্যান ইমেল। আমরা ইমেলে বিসিসিকে কেমন ব্যবহার করি, বিসিসির মেন কাজটা কী? তো বিসিসি কেন ব্যবহার করি বলছে বিসিসি অ্যালাউজ দ্য রেসিপিয়েন্ট টু আইডেন্টিফাই অল দ্য আদার রেসিপিয়েন্ট ইন দ্য লিস্ট হোয়েন এ গ্রুপ ইমেল অ্যাড্রেস ইজ ইউজড। না, আমরা যখন একটা গ্রুপ ইমেল পাঠাই বা বিভিন্ন ইমেল অ্যাড্রেস একটা গ্রুপের মতন সেট করা থাকে, সেই আদার রেসিপিয়েন্টগুলোকে আইডেন্টিফাই করার কাজ কিন্তু বিসিসির নয়। বিসিসির ডেফিনেশন যদি আমরা জানি তাহলে বিসিসির কাজ কিন্তু এটা নয়, বা এই কারণে কিন্তু আমরা বিসিসি ব্যবহার করি না। আমরা সাধারণত বিসিসি ব্যবহার করি গোপনীয়তা বজায় রাখার জন্য, তো এইটা কিন্তু অ্যান্সার হবে না। 2 নম্বরটা বলছে বিসিসি অ্যালাউজ দ্য সেন্ডার টু ইন্ডিকেট হু দ্য ইমেল ইজ ফর ইফ দেয়ার ইজ মোর দ্যান ওয়ান রেসিপিয়েন্ট। না, টুতে যে রেসিপিয়েন্ট থাকে সাধারণত আমরা তার সাথেই কথা বলি, ঠিক আছে? তো সেন্ডার সেটা খুব ভালো করেই জানে যে টুতে কে থাকে, তো সেটা সেন্ডারের কাছে সেটা ইন্ডিকেট করার কাজ বিসিসি করে না। বিসিসির কাজ তো আমরা জানি, বিসিসির কী কাজ, বিসিসি কী জন্য ব্যবহৃত হয়, তো এইটা আমরা বিসিসি এই কাজে ব্যবহার করি না, অবশ্যই এটাও হবে না। তো 3 বলেছে বিসিসি অ্যালাউজ দ্য সেন্ডার অফ এ মেসেজ টু কনসিল দ্য রেসিপিয়েন্ট এন্টার্ড ইন দ্য বিসিসি ফিল্ড ফ্রম দ্য আদার রেসিপিয়েন্ট। তো এটাই হচ্ছে কাজ, যে সেন্ডার অফ এ মেসেজ টু কনসিল দ্য রেসিপিয়েন্ট এন্টার্ড ইন বিসিসি ফিল্ড। তো বিসিসি ফিল্ডে যারা থাকে তাদের কিন্তু এই আদার রেসিপিয়েন্টের কাছ থেকে লুকিয়ে রাখা, সেটাই কিন্তু সেন্ডার লুকিয়ে রাখতে বিসিসিকে ব্যবহার করে, আর এটাই হচ্ছে অরিজিনাল বিসিসির কাজ। তো এটাই হবে সঠিক অ্যান্সার। তারপরে বলছে বিসিসি অ্যালাউ রেসিপিয়েন্ট টু বি ভিজিবল টু অল আদার না, বিসিসি তো অল আদার রেসিপিয়েন্টকে অ্যালাউ ভিজিবল করে না, এটা তো নন ভিজিবলই করে, তো এটা তো অ্যান্সার হবে না। তো তাহলে অ্যান্সার হবে 3 নম্বর। তো আশা করি কোশ্চেনটা বোঝা গেল। তো এখানেই ভিডিওটা শেষ হলো। তো আশা করি ইমেলের এই টপিকটা আজকের আমাদের বিষয়বস্তু ছিল ইমেল। তো আশা করি ভিডিওটা প্রত্যেকেরই ভালো লাগবে এবং কিছুটা হলেও সবার কাজে লাগবে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।